আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিন আজমামের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট সমাধান, পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা বাংলাদেশের। জাতিসংঘ মহাসচিব ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। ডিবির বিরুদ্ধে অত্যাচার ও হয়রানির অভিযোগ তদন্ত করা হবে, জানালেন নয়া ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। আগামীতে প্রযুক্তির মাধ্যমে অভিযান মনিটরিং এর আশ্বাস। গভীর রাতে অভিযান চালিয়ে ৭১ শীর্ষ মাদক কারবারি সহ ৮৪৬ জন গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার। দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত। ময়মনসিংহের ভালুকায় ৬১টি মণ্ডপে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এবং আজ বিশ্ব পর্যটন দিবস। নিরাপত্তা ও সেবার মান বাড়ালে বৈদেশিক মুদ্রা অর্জনে প্রধান খাত হয়ে ওঠার সম্ভাবনা বলছেন সংশ্লিষ্টরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট সমাধান, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনের সাথে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই সহযোগিতা চান। এ সময় দুর্নীতির বিরুদ্ধে লড়াই, পাচার হওয়া অর্থ ফেরত সহ সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনের কথা জানায় যুক্তরাষ্ট্র। আরেক অনুষ্ঠানে বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়েছেন ড মোহাম্মদ ইউনুস। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ সময় ড ইউনুস জুলাই আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র নিয়ে আর্টবুক আর্ট অফ ট্রায়াম্প উপহার দেন ব্লিংকেনকে। আধা ঘন্টার এই বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট সমাধান, সন্ত্রাস দমন, শ্রম বিষয়ক সংকট, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানান, বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রতি গুরুত্বারোপ করেছেন ড ইউনুস ও ব্লিংকেন। বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সহায়তা দেয়া, বিদেশি বিনিয়োগ অব্যাহত রাখতে সংস্কারের গুরুত্ব তুলে ধরেন। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তার কথা বলেন ব্লিংকেন। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, শ্রম অধিকার, মানবাধিকার এবং রোহিঙ্গা ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষার বিষয়ে আলোচনা করেন তারা। এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন ড ইউনুস। এ সময় বাংলাদেশের নতুন যাত্রায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের অংশীদারিত্ব চেয়ে তিনি বলেন, এখানে আপনাদের কথা শুনতে এসেছি, কিভাবে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করা যায় সে বিষয়ে পরামর্শ চাই। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউএস বাংলা বিজনেস কাউন্সিলর অ্যাম্বাসেডর অতুল কেশব বক্তব্য দেন। এছাড়া এদিন ড মোহাম্মদ ইউনুস, জাতিসংঘ মহাসচিব অ্যান্তনি গুতেরেস, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী ডিক স্কুফ, আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটর কারিম এ খানের সঙ্গে বৈঠক করেন। ইয়াসিন রানা, এটিএন বাংলা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারের সহায়তা করতে প্রস্তুত। জাতিসংঘ নিউ ইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব একথা বলেন। এ সময় জাতিসংঘের আবাসিক টিম বাংলাদেশকে সহায়তা করতে চায় উল্লেখ করে গুতেরেস বলেন, সদ্য গৃহীত জাতিসংঘের প্যাক্ট অব দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদনামূলক অর্থায়ন বাংলাদেশের জন্য বিশেষ সহায়ক হবে। এছাড়াও বৈঠকে জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টের গণ আন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার তদন্তে জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান মিশনের বিষয়ে আলোচনা হয়। ডিবির বিরুদ্ধে সাধারণ মানুষকে অত্যাচার ও হয়রানি যে অভিযোগ পাওয়া যাচ্ছে সেগুলোর নিরপেক্ষভাবে গোয়েন্দা পুলিশ তদন্ত করবে বলে এটিএন বাংলাকে
জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, কারো সংশ্লিষ্টতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে প্রযুক্তির মাধ্যমে ডিবির অভিযান মনিটরিং করা হবে ডিবি প্রধানের দাবি। অন্তর্বর্তী সরকার তাদের কাজে কোনো হস্তক্ষেপ করছে না। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ডিবির হারুনের নির্দেশে বন্ধ হয়ে যায় আমি ইয়াসমিন বলছি সিনেমার কাজ। সম্প্রতি এমন অভিযোগ করেছেন সিনেমাটির নায়িকা মিম ও পরিচালক সুমন ধর। ফোন করে বিদ্যাকে বললেন, মিম শোনো, ওই যে তোমার পরিচালক আমার সামনে বসে আছে, এই ছবিটার হবে না, বুঝছো? গোয়েন্দা পুলিশের গোয়েন্দাগিরি কোথায় গিয়ে ঠেকেছিল তা নিয়ে চলছে তীব্র সমালোচনা। শুধু এই ঘটনা নয়, ডিবির বিরুদ্ধে এখতিয়ার বহির্ভূত এমন নানা অভিযোগ উঠছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে বলে জানালেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের বিরুদ্ধে অন্যায় জুলুম নির্যাতন করা হয়েছে, তারা যদি আমাদের কাছে অভিযোগ করেন, এটা প্রমাণিত যদি হয়, তাহলে অবশ্যই আমরা আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা অবশ্যই আমরা করব। ডিবি কি ডিবির বিরুদ্ধে ব্যবস্থা নেবে? ডিবি কেন, যে অন্যায় করেছে আমরা অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিব। ডিবি পুলিশ মানেই আতঙ্ক ছিল অনেকের কাছে। রাত বিরাতে তুলে নিয়ে অস্বীকার করত পুলিশের এই বিশেষ ইউনিট। কে আসল ডিবি, কে নকল, তা নিয়ে ধন্দে পড়ে যেতেন মানুষ। এসব বন্ধে প্রযুক্তিগত মনিটরিংয়ে জোর দেয়া হচ্ছে। আমরা তো মধ্যরাতে অভিযান করি বা দিনে করি, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ডিবি তার আইডি কার্ড প্রদর্শন করবে, যদি কোনো অভিযোগ থাকে অভিযোগ খতিয়ে দেখবে, তারপরে আমাদের যে কার্যগুলি করা দরকার সেই কাজ আমরা করব। আমাদের মনিটর করার সিস্টেম আছে, আমরা মনিটরিং করে কোনো অফিসার যদি অন্যায় কাজে লিপ্ত হয় সেটাও আমরা তদন্ত করে বের করে নিয়ে আসতে পারবো। তিনি জানান, এই সরকারের সময় স্বাধীনভাবে কাজ করতে পারছেন তারা। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আইজিপি মহোদয় আমাদের যে নির্দেশনা দিয়েছেন তা আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। যেভাবে আমরা কাজ করছি এখানে কারো হস্তক্ষেপ নাই, আমরা স্বাধীনভাবে কাজ করছি। আমরা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি না, দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছি না, কাউকে প্রশ্রয় দিচ্ছি না। ডিবির ভাবমূর্তি উজ্জ্বল করতে বিতর্কিতদের বাদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। স্বচ্ছতার সাথে ডিবি বর্তমান কাজ করছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৭১ জন শীর্ষ মাদক কারবারি সহ ৮৪৬ জনকে গ্রেফতার এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান। রাতে রাজধানীর উত্তরায় একটি বারে অভিযান চালানোর পর ব্রিফিংয়ে তিনি একথা জানান। অভিযানে ১২০০ বোতল বিদেশি মদ ও ৮০০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। ইয়াসিন রানার আরেকটি রিপোর্ট। রাজধানীর উত্তরার ৭ নং সেক্টরে কিংফিশার বারে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ভবনটির নিচতলায় সেফটি ট্যাঙ্কির ভিতরে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে নিয়ে আসা এসব মদ ও বিয়ার অবৈধভাবে মজুত করা হয়েছে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান। ১২০৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ আমরা জব্দ করেছি এবং বিভিন্ন ব্র্যান্ডের ৮৫৪ ক্যান আমরা বিয়ার উদ্ধার করেছি। এটি আমরা জব্দ তালিকা মূলে জব্দ করেছি। যারা এর সাথে জড়িত, এই অবৈধ মাদক ব্যবসার সাথে, তাদেরকে আমরা আইনের আওতায় আনবো এবং এই অভিযানের আওতায় ইতিমধ্যেই ১৫০ বেশি তালিকাভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছে। বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য আটক হয়েছে। সীসাবারের বিরুদ্ধে অভিযান চালানোর কথাও জানান তিনি। যারা এই সীসাবার পরিচালনা করছে আমরা পর্যায়ক্রমে অভিযান চালাবো বা তাদের কাছ থেকে স্যাম্পল নিয়ে আমরা দেখব যে তাদের যে সীসাটি তারা ব্যবহার করছে এটি মাদকের আওতায় আসে কিনা। যদি আমার মাদকের আওতায় আসে অবশ্যই তারা অপরাধ করেছে বা তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মাদক নির্মূলে দেশব্যাপী এ অভিযান চলমান থাকবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
পরাজিত শক্তিরা বিদেশে বসে ছাত্র জনতার অভ্যুত্থানকে নষ্ট করতে চেষ্টা করছে, তাই ফ্যাসিবাদী হাসিনা ও তার দোসরদের চিরদিনের জন্য পরাজিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। কিছুক্ষণ আগে দেশে ফিরে বিমানবন্দরে দেয়া ছাত্র জনতার সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতের দালাল শেখ হাসিনার পতন হয়েছে। মহান আল্লাহ তাআলা শহীদ আবু সাঈদ মুগ্ধ সহ শহীদদের সর্বোচ্চ সম্মানিত করবেন। তার বিরুদ্ধে 100 এর বেশি মামলা দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী দুদিন মায়ের কাছে থাকতে চাই। রোববার আদালতে গিয়ে স্বৈরাচার হাসিনার দেয়া সাজা ও মামলা মোকাবেলা করব। এমন হতে পারে কারাগারে যেতে হতে পারে, কিন্তু আইনকে তার রাস্তায় চলতে দিতে হবে। আমাকে আমার মতো করে লড়তে দিন। এসব মামলা থেকে মুক্ত হওয়ার পর আবার আপনাদের সাথে দেখা হবে। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, দীর্ঘদিন পর মাহমুদুর রহমান দেশে ফিরেছেন, তার কেমন অনুভূতি দেখছেন? অন্যরকম, যদিও তার এই ফেরাটা মূলত তার মায়ের জন্য দ্রুত সময়ে, মা অসুস্থ, মায়ের জন্য আপ্লুত হয়ে ফিরে আসছে খুব শর্ট নোটিশের ব্যবধানে। যখন শুনেছেন মা গুরুতর অসুস্থ, হাসপাতালে আছেন, তার মাকে দেখার জন্য তিনি এই ফিরে আসা তার দেশে। এবং ফিরে এসে যখন তিনি আসলেন, তখন বাংলাদেশের ছাত্র জনতা, এমনকি সাংবাদিকরা এমনভাবে তাকে গ্রহণ করলেন, আমার মনে হয় যে তার জীবনের ইতিহাসে এটা হবে তার জন্য ভীষণ স্মরণীয় একটা দিন। অসংখ্য মানুষ, শত শত মানুষ এই বিমানবন্দরে আমরা দেখেছি যারা ফুলের শ্রদ্ধা দিয়েছেন এই মাহমুদুর রহমানকে। বেশ কয়েক বছর তিনি কারাগারে ছিলেন এবং নির্যাতন নিপীড়নের কথাও তিনি বলেছেন। তিনি বলেছেন যে ভারতের দালাল শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়েছেন তখন যখন ছাত্র জনতার অভ্যুত্থান হলো, এবং সেজন্য শহীদ আবু সাঈদকে তিনি আইকন মনে করছেন। একই সঙ্গে তার সঙ্গে যারা মুগ্ধ সহ অন্য সব শহীদদের জন্য তিনি দোয়া করেছেন এবং তাদের গভীর শ্রদ্ধাও জানিয়েছেন। এখন দেশে আসার পরে তার বিরুদ্ধে যে মামলা এবং যে প্রক্রিয়াগুলো ছিল এবং অ্যারেস্ট ওয়ারেন্ট, সেসব বিষয়েও তিনি কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে আবারও তাকে জেলে যেতে হতে পারে। তবে আইনকে আইনের মাধ্যমে বা আইনের রাস্তায় চলতে দেওয়ার কথা তিনি জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে আবার ফিরে দেখা হবে এবং আগামী দুদিন তিনি হাসপাতালে তার মায়ের সঙ্গে থাকার একান্ত অনুভূতি ব্যক্ত করেছেন। এখানকার যারা ছাত্র জনতা এবং অন্য রাজনৈতিক দলের সদস্যরা, বিভিন্ন জন প্রতিনিধিরা এসেছিলেন, তারাও বলেছেন যে মাহমুদুর রহমান এমন একজন ব্যক্তি যিনি স্বাধীন সাংবাদিকতার চর্চা করেছেন এবং এই স্বাধীন সাংবাদিকতার যে চর্চা, এই চর্চার মাধ্যমে এখন নতুন বাংলাদেশ তার যে অনুপ্রেরণা থেকেই নতুন উদ্যমে এগিয়ে যাবে। একই সঙ্গে তিনি যেটি দিয়ে সংবাদ করেছিলেন সেটি হলো যে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন, কেননা বিদেশে থেকেও অনেকেই এখনো নানা রকমের ষড়যন্ত্র করছে বলে তিনি সতর্ক করেছেন। এই ছিল এখানকার সবশেষ। সজীব, আপনাকে ধন্যবাদ। কদিন বাদেই শারদীয় দুর্গাপূজা। এই উপলক্ষে সারা দেশে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ময়মনসিংহের ভালুকায় 61টি মণ্ডপে একযোগে চলছে প্রতিমা তৈরির কাজ। স্থানীয় প্রতিনিধি আনোয়ার হোসেন তরফদারের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন ফারিন ইসলাম টুম্পা। বাঁশ, কাঠখড় আর কাদামাটি দিয়ে প্রতিমার কাঠামো তৈরির কাজ এরই মধ্যে শেষ। কদিন পরেই পড়বে রঙের আঁচড়, তাই পুরো ব্যস্ত সময় পার করছেন কারিগররা। পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন মন্দিরে শোভা পাচ্ছে এমন ছোট বড় প্রতিমা। আর কয়েকদিন পরেই উদযাপিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কারিগররা জানান, আগের তুলনায় এবছর কাজ কম থাকলেও শান্তিপূর্ণভাবে কাজ করছেন তারা। আমাদের ভালুকায় কোন সহিংসতা, হিন্দু মুসলমানের বিদ্বেষ, এগুলো আমাদের কিছু নাই। মা দুর্গার কাছে এটুকু আরাধনা যে শান্তি থাকুক। কাজ কাম চলতেছে, বাজেটও মোটামুটি ভালোই আছে।
আর পূজা কমিটি তারাও খুব মনে আনন্দ নেই এই মায়ের পূজা উদযাপন করবে বা আনন্দ উল্লাস করবে। পূজা আয়োজন নির্বিঘ্ন হবে বলে আশা করছেন পূজা উদযাপন কমিটির সভাপতি। আনন্দ ঘন পরিবেশে সুন্দরভাবে শারদীয় দুর্গা উৎসব আমরা বালুকাবাসী উদযাপন করব। অপ্রীতিকর ঘটনা রোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রত্যেকটি মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যেই পূজা মণ্ডপের সংশ্লিষ্ট যারা রয়েছেন সবাইকে নিয়ে আমরা মিটিং করেছি। ভালুকায় শান্তি শৃঙ্খলার সাথেই পূজা উদযাপন হবে। প্রতিবারের মতো এবারও সুশৃঙ্খল আর জাঁকজমকপূর্ণ শারদীয় দুর্গোৎসব পালন করবেন সনাতন ধর্মাবলম্বীরা, এমন প্রত্যাশা সকলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আজ বিশ্ব পর্যটন দিবস। দেশের কক্সবাজার সহ 3 পার্বত্য জেলায় রয়েছে অনন্য বৈচিত্র্য। সংশ্লিষ্টরা বলছেন নিরাপত্তা ও সেবার মান বাড়িয়ে বিশ্ব পর্যটকদের আকৃষ্ট করা গেলে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখতে পারে পর্যটন খাত। এবারের পর্যটন দিবসে পর্যটন শান্তির সোপান এই স্লোগানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কক্সবাজার ও খাগড়াছড়ি প্রতিনিধিকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। বিশ্বের বিভিন্ন দেশে আজ উদযাপন হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। বাংলাদেশে পর্যটন প্রসঙ্গে বরাবরই সবার শীর্ষে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সমুদ্রের নীল জলরাশি, মেরিন ড্রাইভের মনোরম দৃশ্য, পাহাড় সমুদ্রের অপরূপ মিতালি মুগ্ধ করে পর্যটকদের। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন কক্সবাজারের ইতিহাস সংস্কৃতি সঠিকভাবে তুলে ধরতে পারলে তা হয়ে উঠবে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আমরা যত বেশি বিনোদনের ব্যবস্থা করে দিতে পারবো, আমরা কক্সবাজারে তত বেশি পর্যটককে আমরা ধরে রাখতে পারবো। এক যুগ আগেও পার্বত্য এলাকায় পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের সংখ্যা ছিল সীমিত। অবশ্য সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকের সংখ্যা। তবে অনুমতি না থাকায় এখানে বিদেশি পর্যটক আসা একেবারেই বন্ধ। এছাড়াও পর্যটকদের চাহিদা মতো বিনোদন ও সুবিধা সময়ের ঘাটতির কারণে পাহাড়ি এলাকায় পর্যটক সেই হারে বাড়ছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা। খাগড়াছড়িতে যেসব সুবিধা দরকার, যেমন সুইমিং পুল, যেমন আপনার ক্যাবেল কার, যেমন বড় শিশু পার্ক, টুরিস্টদের যে আকাঙ্ক্ষা থাকে, যে ইচ্ছা নিয়ে তারা আসলে পার্বত্য চট্টগ্রাম বা খাগড়াছড়ি এরিয়াতে আসে, তা আসলে পুরোপুরি ফিল আপ হয় না। এদিকে পর্যটন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। সেই সাথে সচেতনতা ও প্রচারণা বাড়ানোর লক্ষ্যে রয়েছে সৈকত পরিচ্ছন্নতা অভিযান, পর্যটন বান্ধব প্রচারণা এবং স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে পর্যটকদের মেলবন্ধন তৈরির বিভিন্ন কার্যক্রম। সদর, রামু, টেকনাফ, উখিয়া, মহেশখালী এবং কুতুবদিয়া এই অঞ্চলগুলোতে আমাদের নানা ধরনের পর্যটনের সুবিধা রয়েছে। আমরা সেই সুযোগগুলোকে নাগরিকদের জন্য এবং পর্যটকদের জন্য উন্মুক্ত করতে চাই। বাংলাদেশের সমুদ্র সৈকত ও রহস্যঘেরা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য বিদেশি পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। নিরাপত্তা ও সেবার মান বাড়লে দেশের পর্যটন কেন্দ্রগুলোর সুনাম ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে, এমনটাই মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। স্বৈরাচার শেখ হাসিনার সরকারের আমলে দেশে অনেক গণহত্যা সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম ওইসব ঘটনার মধ্যে পিলখানা, সেনা কর্মকর্তাদের হত্যা, শাপলা চত্বরে হেফাজতের নেতাকর্মীর হত্যা ছাড়াও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের মৃত্যুদণ্ডের রায় দেওয়াকে কেন্দ্র করে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলা অন্যতম। শেরপুর শহরের পৌর ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত মজলিস শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা জালালউদ্দিন আহমেদ, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আবুল হাসনাত জালালি সহ অনেকে। এই স্বাধীনতা অর্জন করতে এদেশের মানুষকে অনেক ত্যাগ ও কুরবানি স্বীকার করতে হয়েছে, অনেক জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে, অনেক মানুষকে বছরের পর বছর কারারুদ্ধ থাকতে হয়েছে, অনেক মা তার সন্তানকে হারিয়েছে, আমাদের বহু ভাই গুম আর খুনের শিকার হয়েছে। একমাত্র বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম স্বৈরাচারী সরকার শেখ হাসিনা, যার একজনের আমলে
অনেকগুলো গণহত্যা সংঘটিত হয়েছে বাংলাদেশে। দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে ৭,৩০০ কেজি ইলিশ মাছ ভারতে রফতানি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম দফায় এসব মাছ পাঠানো হয়। কাস্টমস ও C&F সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে সরকার ইলিশ মাছ রপ্তানির যে অনুমতি দিয়েছে, এরই অংশ হিসেবে আখাউড়া দিয়ে ৭,৩০০ কেজি ইলিশ মাছ রপ্তানি করা হয়। রপ্তানি করা প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে $10 করে, যা বাংলাদেশি টাকায় ১১৮০ টাকা। এতে আখাউড়া স্থল বন্দর দিয়ে প্রথম চালানে $৭৩,০০০ ইলিশ ভারতের রপ্তানি করা হয়। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় কানপুরে দ্বিতীয় টেস্টের খেলা শুরু হতে দেরি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আম্পায়ার পরিদর্শন শেষে জানাবেন কখন মাঠে নামবে ক্রিকেটাররা। যদিও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ সারাদিনই সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিরিজের সমতায় ফিরতে এই ম্যাচ জিততে হবে নাজমুল হক শান্তর দলের। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অক্টোবরে টেস্ট খেলার সুযোগ না পেলে এটাই হতে চলেছে সাকিব আল হাসানের শেষ টেস্ট ম্যাচ। টেস্ট ও টি-20 থেকে বিদায় নিচ্ছেন আলোচিত অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের 18 বছরের লড়াকু এই সৈনিককে আর দেখা যাবে না ক্রিকেটের 2 ফরম্যাটে। ভারতের বিপক্ষে কানপুর টেস্টে মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন তিনি। তবে ক্রিকেট দুনিয়ায় দীর্ঘ রাজত্ব করলেও রাজনীতির ক্যারিয়ারটা দাপুটে হলো না 37 বছর বয়সী এই তারকা ক্রিকেটারের। একের পর এক অঘটন তার পিছু ছাড়ছে না সমালোচনাও। আরো জানাচ্ছেন SM আশরাফ। একদিন তো থামতেই হতো, তবে সেই থামাটা হয়তো একটু এগিয়ে এলো। রাজনীতির মঞ্চে নামার 6 মাস না পেরোতেই সাকিব আল হাসানকে সংসদ সদস্যপদ হারাতে হয়। এরপর বিদেশে বসে শুনলেন তার বিরুদ্ধে মামলা হয়েছে। শেয়ার কারসাজিতে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। চারদিকে আলোচনা সমালোচনা। তাই সাংবাদিকরা জানতে চাইলেন কষ্ট কিংবা অভিমান থেকেই এই সিদ্ধান্ত কিনা। অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয়া না, আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। এট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20 তে দেখছি না। সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয়। সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি 2টা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। বর্ণময় এক চরিত্রের অবসান হতে চলেছে। মাঠে এবং মাঠের বাইরের বিষয় নিয়ে এত আলোচনায় আর কোনো ক্রিকেটার কোনোদিন ছিলেন না এদেশে। তার দায়িত্ববোধ, পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে বহুবার। অথচ বিশ্ব ক্রিকেটে 149 উইকেট নিয়ে টি-20তে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। I'm happy. It's just I don't have any regrets. আমার কোনো ওরকম লাইফে রিগ্রেটস কখনো ছিল না, এখনো নাই। আমি যতদিন এনজয় করেছি, আমি ক্রিকেট খেলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা রাইট টাইম বাংলাদেশ ক্রিকেটের জন্য, আমার জন্য, এবং সে কারণে আসলে এই ডিসিশনগুলো নেয়া। দেশের সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে দেশের এই অলরাউন্ডার। টেস্টে 4600 রানের সাথে 242 উইকেট জিতিয়েছেন বহু ম্যাচ। অথচ তাকেই কিনা এখন ভাবতে হয় দেশে ফিরতে গেলে নিরাপত্তা নিয়ে। মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। এট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং যারা এই বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে তারাও এই বিষয়টা দেখবে এবং দেখছে বলে আমি মনে করি এবং তারা হয়তো আমাকে একটা ডিসিশন দিবে যেটার ভিত্তিতে আমি হয়তো দেশে যে ভালোভাবে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। কবি জীবনানন্দ দাশ লিখেছেন, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্ররা একদিন মরে যেতে হয়। কবিতার এই লাইনের মতোই বাস্তব উদাহরণ যেন গত 18 বছর সব ফরম্যাটে দেশের হয়ে মাঠে লড়া সাকিব আল হাসান। SM আশরাফ, ATN বাংলা। এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, সাকিবের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের নয়,
এটি সরকারের এখতিয়ার। মিরপুরে ক্রিকেট বোর্ডের সভা শেষে তিনি একথা জানান। নিরাপত্তা পেলে দেশে ফিরে শেষ টেস্টটা খেলতে চান সাকিব আল হাসানের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিসিবির অবস্থান তুলে ধরেন বোর্ড সভাপতি। এ সময় তিনি জানান, আগামী 14 অক্টোবর হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ড্রাফট। মৌসুমের প্রথম ম্যাচ শুরু হবে 27 ডিসেম্বর। আমরা বিপিএল নেক্সট এডিশন নিয়ে আলাপ করেছি। আমাদের টিম তো 95% কনফার্ম, যেন বোর্ডের কাছ থেকে কিছু ডিসকাশন ছিল। টিম আসছে, চেঞ্জ হয়েছে 3টে আর কি। সো সেক্ষেত্রে কিছু নিয়ম কানুনের ব্যাপার ছিল, ওগুলো নিয়ে আলোচনা করেছি। এখনো কংক্রিট সবকিছু হয়নি, বাট প্রবাবলি আজকে 1-2 দিনের মধ্যে করে ফেলবো। বাট একটা ডিসিশন হয়েছে, আমরা ড্রাফট করতে যাচ্ছি 14 তারিখে, 14th অক্টোবর। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট সমাধান, বাজারকৃত অর্থ পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা বাংলাদেশের। জাতিসংঘ মহাসচিব ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। ডিবির বিরুদ্ধে অত্যাচার ও হয়রানির অভিযোগ তদন্ত করা হবে, জানালেন নয়া ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। আগামীতে প্রযুক্তির মাধ্যমে অভিযান মনিটরিং এর আশ্বাস। গভীর রাতে অভিযান চালিয়ে 71 শীর্ষ মাদক কারবারি সহ 846 জন গ্রেফতার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার। দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির ব্যস্ততা। ময়মনসিংহের ভালুকায় 61টি মণ্ডপে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এবং আজ বিশ্ব পর্যটন দিবস। নিরাপত্তা ও সেবার মান বাড়ালে বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত হয়ে ওঠার সম্ভাবনা, বলছেন সংশ্লিষ্টরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।